আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দ্বিতীয় পর্ব আমরা শেষ করেছি আরবের জাতিসমূহ নিয়ে। ওই পর্বের প্রথম ও দ্বিতীয় খণ্ডগুলি আগের ভিডিওগুলিতে পড়ে শোনানো হয়েছে। এখন শুনবেন তৃতীয় পর্ব, আরবের প্রশাসনিক অবস্থা। তবে তৃতীয় পর্ব আরবের প্রশাসনিক অবস্থাকে কয়েকটি খণ্ডে ভাগ করা হয়েছে। আজকে আরম্ভ করছি তার প্রথম খণ্ড। ইসলাম পূর্বকালের আরবের অবস্থা আলোচনা প্রসঙ্গে আরবের প্রশাসনিক অবস্থা, সরদারি এবং ধর্মীয় আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হচ্ছে। এতে ইসলামের আবির্ভাবকালে আরবের অবস্থা সহজে বোঝা যাবে। জাজিরাতুল আরবে যে সময় ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল, সে সময় আরবে দু ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল। প্রথমত মুকুটধারী বাদশাহ, এরাও আবার পরিপূর্ণ স্বাধীন ছিল না। দ্বিতীয়ত ছিল গোত্রীয় সর্দার ব্যবস্থা। এরা মুকুটধারী বাদশাহদের মতোই ক্ষমতা প্রয়োগ করত এবং এরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বাধীন ছিল। প্রকৃত বাদশাহ ছিল ইয়েমেনের বাদশাহ, সিরিয়ার গাসসান বংশের বাদশাহরা ও ইরাকের হীরার বাদশাহরা। এছাড়া আরবে অন্য কোনো মুকুটধারী বাদশাহ ছিল না। ইয়েমেনের বাদশাহ, আরবে আরেবার মধ্যে প্রাচীন ইয়েমেনি গোত্রের নাম ছিল কওমে সাবা। ইরাকে আবিষ্কৃত প্রাচীন শিলালিপি থেকে জানা যায়, খ্রিস্টপূর্ব 2500 বছর আগে সাবা জাতির এখানে বসতি ছিল। তবে এ জাতির উন্নতি অগ্রগতির সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 11 শতাব্দীতে। উল্লেখযোগ্য ঐতিহাসিক সময়কাল নিম্নরূপ: 1. খ্রিস্টপূর্ব 650 সালের পূর্বেকার সময়। সে সময়ে সাবার বাদশাহদের উপাধি ছিল মাকরাবে সাবা। এদের রাজধানী ছিল সারওয়াহ নামক জায়গায়। এই রাজধানীর ধ্বংসাবশেষ মা আরেবের থেকে পশ্চিমে একদিনের পথের দূরত্ব পাওয়া যায়। সেই জায়গার বর্তমান নাম খারিবা। সেই যুগে মা আরেবের বিখ্যাত বাঁধের ভিত্তি স্থাপন করা হয়েছিল। ইয়েমেনের ইতিহাসে এটা এক উল্লেখযোগ্য ঘটনা। সেই সময়ে সাবার বাদশাহদের শাসনামলে বহু লোক আরবের ভেতর এবং বাইরে বিভিন্ন স্থানে নতুন বসতি স্থাপন করেছিল। 2. খ্রিস্টপূর্ব 650 থেকে খ্রিস্টপূর্ব 115 সাল। এ সময়ে সাবার বাদশাহরা মাকরাব উপাধি পরিত্যাগ করে বাদশাহ উপাধি ধারণ করে এবং সারওয়াহ এর পরিবর্তে মায়ারেবকে রাজধানী মনোনীত করে। এই শহরের ধ্বংসাবশেষ সানা থেকে 60 মাইল পূর্বে পাওয়া যায়। 3. খ্রিস্টপূর্ব 300 থেকে 115 সাল। এ সময়ে সাবার বাদশাহদের ওপর হেমিয়ার গোত্র আধিপত্য বিস্তার করে এবং তারা মায়ারবের পরিবর্তে রায়দানকে নিজেদের রাজধানী মনোনীত করে। পরবর্তী সময়ে রায়দানের নাম পরিবর্তন করে জেফার রাখা হয়। এই ধ্বংসাবশেষ ইয়েমেনের কাছাকাছি একটি পাহাড়ে পাওয়া যায়। এই যুগে সাবা জাতির পতন শুরু হয়। প্রথমে নাবেতিরা হেজাজের উত্তরাঞ্চলে আধিপত্য বিস্তার করে এবং সাবার নতুন জনবসতি উৎখাত করতে শুরু করে। এরপর রোমকরা মিশর, সিরিয়া এবং হেজাজের উত্তরাঞ্চলে আধিপত্য বিস্তার করে। এতে তাদের স্থলপথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এদিকে কাহতানি গোত্রসমূহ নিজেরাও ছিল আর্থিক দিক থেকে দুর্দশাগ্রস্ত। এমন পরিস্থিতিতে কাহতানি গোত্রসমূহ নিজেদের দেশ ছেড়ে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। 4. খ্রিস্টপূর্ব 115 থেকে ইসলামের সূচনাকাল পর্যন্ত। এ সময়ে ইয়েমেনে ক্রমাগত বিভেদ বিশৃঙ্খলা চলতে থাকে। বিপ্লব, গৃহযুদ্ধ এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ চলতে থাকে। এমনি করে এক পর্যায়ে ইয়েমেনের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়। এ সময়ে রোমকরা আদনের ওপর সামরিক হস্তক্ষেপ করে এবং তাদের সাহায্যে হাবসি অর্থাৎ আবিসিনীয়রা হেমিয়ার ও হামদান গোত্রের পারস্পরিক সংঘাত থেকে লাভবান হয়ে 340 সালে প্রথমবার ইয়েমেন দখল করে নেয়। এই দখল 378 সাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকে। এরপর ইয়েমেন স্বাধীনতা লাভ করে বটে, কিন্তু মা আরেবের বিখ্যাত বাঁধে ভাঙন দেখা দেয়। 450 বা 451 সালে এই বাঁধ ভেঙে যায়। পবিত্র কোরআনে এই ভাঙনকে বাঁধ ভাঙা বন্যা বলে অভিহিত করা হয়েছে। সূরা সাবাই এর উল্লেখ রয়েছে। এটা ছিল বড় ধরনের একটা দুর্ঘটনা। এ বন্যায় বহু জনপদ বিরান ও জনশূন্য হয়ে পড়েছিল এবং বহু গোত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল। 523 ঈসাই সালে আরেকটি বড় রকমের দুর্ঘটনা ঘটে। বাদশাহ জুনওয়াস ইয়েমেনের ঈসাইদের ওপর হামলা করে তাদের খ্রিস্ট ধর্ম ত্যাগে বাধ্য করার চেষ্টা করে। তারা রাজি না হওয়ায় তাদেরকে পরীক্ষা খনন করে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। পবিত্র কোরআনের সূরা বুরুজে ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা বলে এই লোমহর্ষক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এতে রোমক বাদশাহদের নেতৃত্বে ঈসাই ধর্মের উজ্জীবনকারীরা তৎপর এবং প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। আবিসিনীয়রা
রোমকদের সমর্থন পেয়ে 515 সালে আরিয়াতের নেতৃত্বে 70,000 সৈন্য সহ পুনরায় ইয়েমেনে হামলা চালিয়ে ইয়েমেন অধিকার করে নেয়। অধিকারের পর আবিসিনিয়ার সম্রাটের গভর্নর হিসেবে আরিয়াত ইয়েমেন শাসন করতে থাকেন। কিছুকাল পর আরিয়াতের সেনাবাহিনীর এক অধিনায়ক আরিয়াতকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করে। এ অধিনায়কের নাম ছিল আবরাহা। ক্ষমতা গ্রহণের পর আবরাহা শক্তিশালী হয়ে ওঠে এবং আবিসিনিয়ার সম্রাটকেও তার বশ্যতার শিকারে বাধ্য করায়। এই আবরাহাই পরবর্তীকালে কাবাঘর ধ্বংস করতে ব্যর্থ চেষ্টা করেছিল। দুর্ধর্ষ একদল সৈন্য এবং কয়েকটি হাতি নিয়ে আবরাহা মক্কা অভিযান পরিচালনা করেছিল। এই অভিযানকে আসহাবে ফিল নামে সূরা ফিলে উল্লেখ করা হয়েছে। আসহাবে ফিলের ঘটনায় আবিসিনিয়াদের যে ক্ষতি হয়েছিল তার প্রেক্ষিতে ইয়েমেনের অধিবাসীরা পারস্য সরকারের কাছে সাহায্য চায়। তারা আবিসিনিয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সৈফেজি ইয়াজান ইমিয়ারির পুত্র মাদি কারাবের নেতৃত্বে আবিসিনিয়াদের দেশ থেকে বের করে দেয়। এরপর তারা একটি স্বাধীন স্বয়ংসম্পূর্ণ জাতি হিসাবে মাদি কারাবকে ইয়েমেনের বাদশা বলে ঘোষণা করে। এটা ছিল 505 সালের ঘটনা। স্বাধীনতার পর মাদি কারাব তার সেবা এবং রাজকীয় বাহিনীর সৌন্দর্যের জন্য কিছু সংখ্যক হাবসি অর্থাৎ আবিসিনিয়াকে রেখে দেয়। তার এ শখ পরবর্তীতে বিপজ্জনক প্রমাণিত হয়। কর্মরত হাবসিরা একদিন ধোঁকা দিয়ে বাদশাহ মাদি কারাবকে হত্যা করে। এর ফলে ইয়াজান পরিবারের রাজত্ব চিরতরে শেষ হয়ে যায়। এ পরিস্থিতি থেকে সুবিধা আদায়ের জন্য এগিয়ে আসেন পারস্য সম্রাট কিসরা। তিনি সনিয়াই পারস্য বংশোদ্ভূত একজন গভর্নর নিয়োগ করে ইয়েমেনকে পারস্যের একটি প্রদেশে পরিণত করেন। পরবর্তী সময়ে ইয়েমেনে একের পর এক ফরাসি গভর্নর নিযুক্ত হতে থাকেন। সর্বশেষ গভর্নর বাজান 628 সালে ইসলাম গ্রহণ করেন। এর ফলে ইয়েমেনে পারস্য আধিপত্য লোপ পায় এবং ইয়েমেন ইসলামী একটি রাষ্ট্রে পরিণত হয়। এতক্ষণ আপনারা শুনলেন তৃতীয় পর্বের প্রথম খণ্ড আরবের প্রশাসনিক অবস্থা নিয়ে। দ্বিতীয় খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।